এখন এই বন্ড যদি ইস্যু না হতো তাহলে কি হতো? টু প্রবলেম ওখানে ছিল। একটা হলো যে যিনি লোনটা নিয়েছে তার তো কোনো সমস্যা নাই, তার তো গভর্নমেন্ট থেকে টাকা পাওয়ার কথা, সে পাচ্ছে না। সো সে কিন্তু আপনার কয়েকদিন পরেই সেই হয়ে যাচ্ছিল, আপনার ক্লাসিফাইড হয়ে যেত। সো তাকে ক্লাসিফাই হওয়া থেকে বাঁচানোর জন্য গভর্নমেন্টকে এটা ইস্যু করতে হয়েছে, বন্ড দিতে হয়েছে। সেকেন্ড, ব্যাঙ্কগুলোর কাছে এই টাকাটা নাই। সো ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস পড়েছে। সো ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিসটাকে ইভেট করার জন্য বা দূর করার জন্য কিন্তু এটাকে করতে হয়েছে। এখন কথা হলো এটাকে মানি ক্রিয়েশন হয়েছে কি না। এখন মানি ক্রিয়েশন কখন হয়? যখন সেন্ট্রাল ব্যাংক তার ব্যালেন্স শিটের অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বাজারে টাকা সাপ্লাই করে। দ্যাট ইজ বেসিক্যালি যদি গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক যদি সরকারি বন্ড কিনে নেয়, দ্যাট ইজ ডিভলভমেন্ট। সরকারি বন্ড যদি কিনে নেয়, এটা একটা ল্যাগ এফেক্ট আছে, 4-5 বছর ধরে এই বন্ডটা সেন্ট্রাল ব্যাংকের কাছে থাকে। সো মানি ক্রিয়েশন হয়। এখন মানি মাল্টিপ্লায়ার আপনার স্যার ধরেন 5, তাই যদি হয় আর আমরা যদি 20,000 কোটি টাকার বন্ড ইস্যু করে থাকি, তো আপনি স্যার সিম্পলি বলছেন যে 1 লক্ষ কোটি টাকা ক্রিয়েট হয়েছে। লেট মি গিভ অ্যান এক্সাম্পল। লাস্ট ক্যালেন্ডার ইয়ার 2023 সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে এইভাবে যে ধার দিয়েছে তার পরিমাণ ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ। এখন সিম্পলি যদি আপনি 5 দিয়ে মাল্টিপ্লাই করেন তো 10 লাখ টাকা মানি ক্রিয়েশন হওয়ার কথা এবং M2 10 লাখ টাকা অ্যাড হওয়ার কথা। বাট আপনি যদি 2023 আর 2024-এর মানি সাপ্লাই দেখেন, এটা অনলি 50,000 কোটি টাকা বেড়েছে। সুতরাং এখানে ল্যাগ এফেক্ট ইজ ইম্পর্টেন্ট, যে কতদিন ধরে সেই টাকাটা ব্যাংক হোল্ড করছে সেটার উপর ডিপেন্ড করে। বিকজ আমি বলেছি গভর্নমেন্ট বন্ড যদি কেনে, সো সেন্ট্রাল ব্যাংক দীর্ঘ সময় ধরে এটা হোল্ড করে। সো এই ল্যাগ এফেক্টের জন্য আমার মানি ক্রিয়েশনটা হয়। মাল্টিপ্লায়ার এফেক্ট এখানে আপনি ধরতে পারেন। এখন কমার্শিয়াল ব্যাংক বন্ডটা যদি সেন্ট্রাল ব্যাংকের কাছে রেখে টাকা নেয়, এখানে মনে রাখতে হবে যদি এটা SLR হয় তাহলে কিন্তু সে টাকা এটা জমা রেখে টাকা নিতে পারে না, কারণ SLR হতে হলে আনইনকামবার্ড হতে হবে ওই বন্ডটা, আদারওয়াইজ সে কিন্তু এটাকে SLR হিসেবে কাউন্ট করা হবে না। তার মানে এই বন্ডগুলো যখন সেই বাংলাদেশ ব্যাংকে জমা রেখে টাকা নিবে, এটা কিন্তু SLR না। সো SLR এর বাইরে বলে সে নিতে পারছে। এটাকে মানি ক্রিয়েশন না বলে আপনি খুব বেশি হলে QE বলতে পারেন, কোয়ান্টিটেটিভ ইজিং বলতে পারেন, অ্যান্ড দ্যাট হ্যাজ সাম ইম্প্যাক্ট ইন দ্য ইকোনমি। কিন্তু আপনাকে দেখতে হবে যে আমাদের যে প্রোগ্রাম আছে, যে আমার ইয়ার এন্ডে M2 কত হবে বা আমার হাইপাওয়ার্ড মানি কত হবে এবং আমার যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ সেটা কত হবে। যদি আমি প্রোগ্রামের মধ্যে থেকে থাকি তাহলে এটাতে কোনো সমস্যা নাই। এবং আমরা যেভাবে ডিজাইন করেছি, যেভাবে এই বন্ডগুলো ইস্যু করা হয়েছে এবং ব্যাংকগুলো এই বন্ডগুলো হোল্ড করছে এবং তারা এটাকে রিডিম করছে, অ্যান্ড ইফ ইউ লুক আওয়ার দ্য মনিটারি প্রোগ্রাম M2 and high pot money M0 এবং অলসো দ্য প্রাইভেট সেক্টর ক্রেডিট, এটাকে সব আমার ডেজার্ট মানি সাপ্লাইয়ের মধ্যে আছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এই বন্ড ইস্যু করার সাথে সাথে মানি ক্রিয়েশন হয়ে গেছে 5 টাইমস। আমার মনে এই ধরনের যে আশঙ্কা এটা ঠিক না। এটা আমার মনে হয় যে এটা নিয়ে যারা গবেষণা করেন তারা, আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেটা আছে, এই ডেটাগুলো নিয়ে আপনারা দেখতে পারেন যে ইফেক্টিভলি ওইভাবে জাস্ট সিম্পলি মানি মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করলে আমার মানি ক্রিয়েশন হয়, ইট ইজ নট দ্যাট সিম্পল। আমার মনে হয় I have taken a lot of time, so again I would like to thank just before concluding, I want to elaborate that we have already modified our monetary policy system, moving from monetary targeting to interest rate corridor. That is, we have defined a policy rate and a standing lending facility and standing deposit facility. And I think we are very close to market-based interest rate, and we are expecting very shortly we will be moving to a fully market-based interest rate.